হেয়ার কাট নামক মরণ কার্ড প্রত্যাহার করে ৭৫ লাখ গ্রাহককে স্বস্তি দেওয়ার কোন পরিকল্পনা আপনার মন্ত্রণালয়ে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা সামনেও দেখি, স্বপ্নেও দেখি, দয়া করে উত্তরটা দেন। মাননীয় স্পিকার, আমি ভীত সন্ত্রস্ত বোধ করছি। অলমোস্ট ওয়ার্নিং এর মতো বক্তব্য এসেছে মাননীয় স্পিকার। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, মহিলা আসন নম্বর ৪ কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধি ৭১ বিধি অনুসারে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উত্থাপনীয় বিষয় দেশের কয়েকটি ব্যাংকের লুট হওয়া টাকা ৭৫ লক্ষ গ্রাহকের হাতে ফিরিয়ে দেয়া এবং ওই সমস্ত ব্যাংক ডাকাত, ব্যাংক ঠকো, ব্যাংক লুটেরাদের কঠোর শাস্তি প্রদান প্রসঙ্গে মাননীয় স্পিকার, দেশের কয়েকটি ব্যাংকের অনিয়ম দুর্নীতির কারণে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংকে অনিয়ম এবং দুর্নীতির কারণে মালিক পক্ষের অর্থ পাচারের কারণে, লুটের কারণে আজকে দেশের আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না। এই টাকা কোনো বিলাসিতার টাকা নয়, এই টাকা তাদের কষ্ট অর্জিত টাকা। এক বাবার মেয়ের বিয়ে দেবার খরচের স্বপ্ন, এক মায়ের চিকিৎসার শেষ ভরসা, এক শিক্ষার্থীর ভবিষ্যতের টিউশন ফি এবং ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন বাঁচানোর মূলধন এবং কারো পেনশনের সঞ্চয়। তারা অতি কষ্টে অর্জিত এই টাকাগুলো ব্যাংকে রেখেছিল। ব্যাংক মানুষের আস্থার জায়গা। ব্যাংক থেকে যদি টাকা লুট হয়, মানুষ কোথায় যাবে মাননীয় স্পিকার? মানুষ যদি ব্যাংকে টাকা না রাখে তাহলে বিনিয়োগ কমে যাবে, অর্থের প্রবাহ থেমে যাবে, অর্থনীতি গভীর সংকটে পড়বে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, আমরা এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, একজন মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু টাকার অভাবে সে চিকিৎসা করতে পারছে না। সময় মতো টাকা না পাওয়ার কারণে, তার চিকিৎসা হবার না কারণে অনেকেরই জীবন চলে গেছে মাননীয় স্পিকার। আর অন্যদিকে লুটেরা মালিক পক্ষ বিদেশে পালিয়ে গিয়ে নাকে সরিষার তেল মেখে আরামে ঘুমাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত লুটেরাদের তো এভাবে আরামে ঘুমাতে দেয়া যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই মানুষগুলো, এই ৭৫ লক্ষ গ্রাহক আজকে সরকারের দিকে তাকিয়ে আছে। তাদের কান্না, তাদের আর্তনাদ, আজকে তারা ন্যায় বিচার পাবার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্ত ব্যাংক ঠেকো, ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাতদের কঠোর শাস্তি প্রদান করে তাদের সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা গ্রাহকের হাতে ফিরিয়ে দিতে হবে। তবে জানতে পারলাম তাদের যে সম্পত্তি রয়েছে তারা তার চেয়ে ১০-১২ গুণ বেশি তারা টাকা লুট করেছে। এই কারণেই তাদেরকে ধরে এনে ফিরিয়ে এনে এই টাকা তাদের কাছ থেকে আদায় করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন? আমরা তো ইচ্ছে করলে বেশি আমরা খেতে পারি না, বদ হজম হয়। তাই এই সমস্ত বদ হজমকারী লুটেরাদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এই বিষয়টির সাথে ৭৫ লক্ষ গ্রাহক জড়িত, মানুষ জড়িত। মাননীয় সদস্য মনোযোগ আকর্ষণ করেছেন, সম্পর্কের সময় আপনার স্টেটমেন্টটা দিবেন। এখন মাননীয় মন্ত্রীকে সুযোগ দিই। লেখা আছে মাননীয় স্পিকার, আমি নোটিশ দেখেই পড়ছি। মাননীয় স্পিকার, বিষয়টি অতি জরুরি বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য মাননীয় অর্থমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্যের প্রতি উনি যে বক্তব্য রেখেছেন সম্পূর্ণ একমত। এটা একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বাংলাদেশে। একটি নির্বাচিত সরকার এই ব্যাপারে নীরব থাকতে পারে না। স্পিকার, সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড, আর্থিক খাতকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে একটি সুসংগঠিত ও বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে। এই কাঠামোর আইনি ভিত্তি হিসাবে ব্যাংক রেজুলেশন আইন 2026 প্রণীত হয়েছে। এর আওতায় সমস্যাগ্রস্ত 5টি ব্যাংক, যথা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামিক ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামিক ব্যাংক পিএলসি ও ইউনিয়ন ব্যাংক পিএলসি কে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে, যা রেজুলেশন কৌশলের অধীনে গৃহীত সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ। এই একীভূতকরণের ফলে 5টি ব্যাংকের সকল আমানতকারীর দাবি ও স্বার্থ নতুন ব্যাংকে সংরক্ষিত হয়েছে। এর পাশাপাশি আমানত সুরক্ষা তহবিলের বিধানের আওতায় নির্ধারিত সীমা পর্যন্ত আমানতকারীর ক্ষতিপূরণ পাওয়ার আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে আমানত সুরক্ষা আইন 2026 এর মাধ্যমে সুরক্ষিত আমানতের পরিমাণ সর্বোচ্চ 1 লক্ষ টাকা হতে 2 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। রেজুলেশনের আওতায় অবসায়নাধীন ব্যাংকসমূহের আমানতকারীগণ বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন স্কিম মোতাবেক আমানতের অর্থ পর্যায়ক্রমে ফেরত পাচ্ছেন। ফাইন্যান্স কোম্পানি সমূহের আমানতকারীরা ইতিপূর্বে আমানত সুরক্ষা আইনের আওতাভুক্ত ছিল না, বর্তমানে সরকার তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সকল পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের আমানত প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই 5টি ব্যাংকের বিনিয়োগ অনিয়ম সমূহে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিশেষ ফরেনজিক অডিট চলমান রয়েছে, যার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হবে, পুনরুদ্ধার নিশ্চিত করা হবে। স্পিকার, উল্লেখ্য, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 57 ধারায় রেজুলেশনের আওতাধীন ব্যাংকের পাওনা আদায়ের জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী ব্যক্তি কর্তৃক ব্যাংকের সম্পদ অথবা তহবিল হইতে অর্জিত সকল আয়, সম্পত্তি, অধিকার এবং সম্পদের নিয়ন্ত্রণ গ্রহণ এর ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের প্রয়োগের মাধ্যমে দায়ী ব্যক্তিদের সম্পত্তির নিয়ন্ত্রণ গ্রহণ করত বিক্রয়, নিলামের মাধ্যমে গ্রাহকের টাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশা করি। এছাড়া ফৌজদারি, ক্রিমিনাল মামলার পাশাপাশি দেওয়ানি, সিভিল পদ্ধতি গ্রহণের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতিতে খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচারের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় 30টি ব্যাংক তাদের ঋণের অর্থ উদ্ধারের জন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর পূর্বক 9টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে নো উইন নো ফি শর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। অগ্রাধিকারপ্রাপ্ত 11টি কেসের মধ্যে প্রথম পর্যায়ে 6টি কেস সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা ও ওরিয়েন্ট গ্রুপ নিয়ে দেওয়ানি কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংক কর্তৃক অর্থ পুনরুদ্ধারের এই কার্যক্রম
আরও সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিগত সরকারের আমলে বিপুল অঙ্কের অর্থ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। এই অর্থ পুনরুদ্ধারে সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে। এটা সংক্ষেপ মাননীয় স্পিকার নিচে দেওয়া আছে, এটা দীর্ঘ। আমি যেহেতু এই বিষয়গুলো আমি সংসদে বিগত দিনে বেশ কয়েকবার উত্থাপন করেছি, বিধায় পঠিত বলীয় গণ্য করার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ওয়েল ডান অনারেবল ফাইন্যান্স মিনিস্টার। মাননীয় সদস্য রেহানা আক্তার রানু, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন, ইফ ইউ হ্যাভ এনি। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। আমাদের মন্ত্রী অনেক ভালো মানুষ এবং একজন কাজের মানুষ, আমারও প্রিয় মানুষ, প্রিয় নেতা। আমি মন্ত্রীর কথায় আশাবাদী হয়েছি, কিন্তু দুশ্চিন্তা মুক্ত হতে পারিনি। উনি নিলামে সম্পত্তি বিক্রি করার কথা বলেছেন, আমিও দাবি জানিয়েছি, কিন্তু যেটা শুনেছি যে তারা যে টাকা লুট করেছে, তাদের যে সম্পত্তি বাংলাদেশে আছে, তারা তার চেয়ে 10-12 গুণ বেশি টাকা লুট করেছে। তো সেজন্য নিলামের টাকা বিক্রি করে সম্পত্তি বিক্রি এই টাকা আদায় সম্ভব নয়। মাননীয় স্পিকার, এক নারী বোন আমাকে গতকালকে ফোন করে বলেছে উনি গত পরশু রাতে আমাদের অর্থমন্ত্রীকে স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্নে দেখেছেন অর্থমন্ত্রী উনার টাকা ফিরিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার এই বোনের স্বপ্ন কি পূরণ হবে? এই স্বপ্ন কি মাননীয় স্পিকার সত্যি হবে? মাননীয় স্পিকার, গত 4 জুলাই মাননীয় মন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে গ্রাহকরা মানববন্ধন করেছে এবং মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তাদের আকুতি জানিয়েছে। আমি খুশি হয়েছি, কারণ গ্রাহকরা জায়গা মতোই পৌঁছেছে এবং জায়গা মতোই গেছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী মাঝে মাঝে বিরোধী দলের মুডে চলে যান। আমিও এই মুহূর্তে বিরোধী দলের দ্বিতীয় সারিতে বসা কয়েকজন সংসদ সদস্যের মুডে চলে যেতে চাই। মাননীয় স্পিকার, 75 লাখ গ্রাহকের প্রাণের দাবি সাথে সহমত আমি প্রকাশ করছি। সেটি হচ্ছে, একদিকে মানুষ টাকা তোলার চিন্তায় আছে, আরেকদিকে এখানে যোগ হয়েছে হেয়ার কাট নামক এক মরণ কাট সমস্যা। মরার উপর খাড়ার গা। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। আমি জানতে চাই যে ব্যাংক ডাকাতদের ডাকাতির এবার কেন আমানতকারীদের নিতে হবে? আমানতকারীদের কি অপরাধ? আমানতকারীদের অপরাধ হচ্ছে যে তারা বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখেছিল। মাননীয় স্পিকার, 75 লাখ গ্রাহকের দাবির সাথে সহমত পোষণ করে আমারও দাবি, হেয়ার কাট নামক এই মরণ কাটটি প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে। বক্তব্য পরিষ্কার, যারা জনগণের টাকা লুট করেছে। মাননীয় সদস্য প্রশ্ন করেন, ছোট করেন প্লিজ, প্রিসাইজ করেন। এক সেকেন্ড শেষ করছি। মাননীয় স্পিকার, বক্তব্য পরিষ্কার, যারা গ্রাহকের টাকা লুট করেছে ওই সমস্ত ব্যাংক ঠেকো, ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হতে পারে না। মাননীয় স্পিকার, তারা পৃথিবীর যেখানেই থাকুক ওই ফিরিয়ে এনে তাদেরকে ডিম থেরাপি দিয়ে তাদের এই টাকা আদায় করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, হেয়ার কাট নামক মরণ কাট প্রত্যাহার করে 75 লাখ গ্রাহককে স্বস্তি দেওয়ার কোন পরিকল্পনা আপনার মন্ত্রণালয়ে আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা সামনেও দেখি, স্বপ্নেও দেখি, দয়া করে উত্তরটা দেন। মাননীয় স্পিকার, আমি ভীত সন্ত্রস্ত বোধ করছি। অলমোস্ট ওয়ার্নিং এর মতো বক্তব্য এসেছে। মাননীয় স্পিকার, আমি আগেই বলেছি এটা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এবং একটি নির্বাচিত সরকারের দায়িত্ব এটার সঠিক সমাধান দেওয়া। ইতিমধ্যে আমি আগেও বলেছি সংসদে, যারা আমানতকারী তাদের আমানত সুদ সহ ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে একটু ধৈর্য ধরতে হবে,
কারণ এই ব্যাংকগুলো সবগুলোই লোকসানের মধ্যে আছে এবং লোকসান কিন্তু প্রতিদিন বাড়ছে। লোকসানই একটা ব্যাংকে আপনার যেখানে তার আমানতে ফিরিয়ে দিতে পারছে না এবং তাকে সুদ দেওয়া যে কত কঠিন সেটা আপনারা বুঝতে হবে। তারপরও একটি নির্বাচিত সরকার জনগণের স্বার্থ সংরক্ষণে আমরা নিশ্চিতভাবে তাদের আমানত এবং সুদ ফেরত দেওয়া হবে, কিন্তু এটার জন্য একটা সময়ের প্রয়োজন। এই ব্যাংকগুলো হেয়ার কাট থাকবে না, হেয়ার কাট থাকলে হেয়ার কাট হবে না, হেয়ার কাট তো বাদ যাবে। আমি যখন বলছি সুদ সহ, সুতরাং হেয়ার কাটের তো প্রশ্ন আসছে না এখানে। তবে আমি আবারও অনুরোধ করব, আমি জানি তাদের অপেক্ষা করারও সময় নাই, মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না। আমি প্রতিনিয়ত এই সমস্ত সমস্যার সাথে সম্মুখীন হচ্ছে, প্রতিনিয়ত। মানে স্পিকার, এটার সমাধান একটু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধান হবে। তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে, সুদ সহ ফেরত পাবে, এটা নিশ্চিতভাবে বলা যাবে। তবে এটার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ।